আমরা এর আগে চতুর্থ ক্লাস করেছি, এটা পঞ্চম ক্লাস রিফ্রাকশন অফ লাইটে। আমরা আগে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পড়িনি, তো আগে ওই যেগুলো পড়েছি তারপরে যেটা আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে আমাদের যেটা খুবই প্রয়োজন সেটা হচ্ছে ওই সংকট কোণ। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে সংকট কোণ। আমরা সংকট কোণ সম্পর্কে ট্রেনে আগে ভালো করে পড়েছি। সংকট কোণের ওপরে পড়লে এবং রশ্মিকে অবশ্যই গণমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে হবে, দিলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করবে। তবে এইখানে আমাদের একটু মনে রাখা প্রয়োজন যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন পূর্ণ কথাটা বলা হয় কেন না, এখানে আলোকরশ্মি পুরোটাই প্রতিফলিত হয়, কোনোরূপ শোষণ ঘটে না। কিন্তু এমনি যখন একটা দর্পণে যখন প্রতিফলন ঘটে তখন আলোকরশ্মি কিছুটা শক্তি হারিয়ে ফেলে, কিন্তু এর ক্ষেত্রে কোনোরূপ শক্তি হারায় না, কারণ এটা হচ্ছে প্রতিসরণের মাধ্যমে ঘটে, আর সেখানে প্রতিফলনের মাধ্যমে প্রতিফলনটাই ঘটে থাকে। এখানে প্রতিসরণের মাধ্যমে প্রতিফলন ঘটে বলে এটাকে পূর্ণ প্রতিফলন বলা হয়। আমাদের এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে একটা সংকট কোণ সম্পর্কে আমাদেরকে মনে রাখতে হবে। এটা হচ্ছে ঘন মিডিয়াম আর এটা হচ্ছে লঘু বা আলোকরশ্মি এইভাবে গেল দিয়ে এই মানগুলো, আর একটু যদি বেশি কোণে পড়ে তাহলে দেখা যায় যে আলোকরশ্মি এইভাবে চলে যায়। এইটাকে বলা হচ্ছে থিটা সি। থিটা সি হচ্ছে সংকট কোণ। এই থিটা সি সংকট কোণের যে আমরা যে সূত্রটা জানি যে মিউ, এইটার প্রতিসরাঙ্ক যদি আমরা মিউ ধরে নিই তাহলে মিউ ইজ ইকুয়াল টু হবে সাইন থিটা সি বাই সাইন 90। অতএব সাইন থিটা 1 বাই মিউ। কারণ হচ্ছে আমরা এটাকে যদি এ মিডিয়াম ধরি, এটাকে বি মিডিয়াম বলছি, এখানে যেটা মিউ দেওয়া আছে সেটা অ্যাকচুয়ালি এ মিউ বি দেওয়া আছে। এ মিউ বি যখন হতো আমি এখানে মিউ লিখতাম, তখন আগে সাইন 90 বাই সাইন থিটা সি করতাম, কিন্তু এখানে 1 বাই মিউ করে দিয়েছি, মানে উল্টোটা সাইন থিটা সি আগে বাই সাইন 90। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো যে সাইন থিটা সি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ইজ ইকাল টু হচ্ছে 1 বাই মিউ, আর থিটা সি ইজ ইকাল টু সাইন ইনভার্স 1 বাই মিউ। এইটা হচ্ছে এই জায়গাতে সম্পর্ক। এরপরে যেটা আমাদের বলা হয় সেটা হচ্ছে মিউর সঙ্গে থিটাসির সঙ্গে সম্পর্ক। থিটাসির সঙ্গে সম্পর্কের জন্য আমরা আগে পড়েছি একটা কচির সূত্র পড়েছি এ প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। এখানে যেখানে বলতে পারি যে মিউ ভ্যারাইজাজ 1 বাই ল্যামডা স্কোয়ার। তো এখান থেকে অ্যাকচুয়ালি থিটা সি ভ্যারাইজাজ হবে ল্যামডা স্কোয়ার। এটা হচ্ছে সম্পর্ক। তাহলে ল্যামডা সাইন থিটা সি সম্পর্ক, এখান থেকে আমাদেরকে জেনে রাখতে হবে সাইন থিটা সি ভ্যারাইজাজ ল্যামডা স্কোয়ার। এখান থেকে এই অঙ্কগুলো এইভাবে করে নিতে হবে। এরপরে যেটা বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে কতগুলো দৃষ্টান্ত আছে, আমাদের আগেও পড়া হয়েছে। জলে ডোবানো টেস্ট টিউব, যেগুলো লাগে সেগুলো হচ্ছে আমাদের ওই জলে ডোবানো টেস্ট টিউব। জলে একটা টেস্ট টিউবকে ডোবালে আমরা দেখতে পাবো যে ওটা চকচক করবে। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে জলে ডোবানো ভূষকালিতেও চকচক করবে। জলপূর্ণ কাঁচের গ্লাস যদি ইয়ে করি তাহলে দেখা যাবে যে আমাদের বইতে ছবি টবিগুলো আছে যে অর্ধেকটা পূর্ণ করেছি, এবারে নিচ থেকে দেখছি তাহলে দেখা যাবে যে জল তলটা চকচক করছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য।
বায়ুর বুদবুদ যখন উপরের দিকে ওঠে তখনও চকচক করে। আর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে প্রাকৃতিক দৃষ্টান্তগুলো আমরা আগে খুব ভালো করে পড়েছি, সেগুলো হচ্ছে মরীচিকা, নিম্নতর মরীচিকা আর হচ্ছে উচ্চতর মরীচিকা। নিম্নতর মরীচিকা হয়েছে, নিম্নতর মরীচিকা হচ্ছে গরমকালে যেটা হয়ে থাকে গরম দেশে, আর শীত প্রধান দেশে যেটা হয়ে থাকে উচ্চতর, মানে উল্টো দিকে হবে। আমাদের যেটা এবারে দরকার সেটা হচ্ছে জলের মধ্যে দর্শকের দৃষ্টি। জলের মধ্যে দর্শকের দৃষ্টি অর্থাৎ আমরা জলের মধ্যে দর্শক বলতে আমরা মাছকে যদি বলি, মাছ জলের ভিতরে থাকে, মাছ কিভাবে দেখে। ধরো আমরা পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি, আমরা পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি। এবারে এই যে পুকুরের পাড়ে দাঁড়িয়ে আছি, মাছ আমাদেরকে কেমন দেখবে। ধরো এই জায়গায় মাছটা আছে, আমরা এই জায়গাটায় দাঁড়িয়ে আছি, এই জায়গাটায় ধরো গাছ আছে, তো এটা জলে ভর্তি। এবারে মাছ কেমন দেখবে না, এখান থেকে আমি সোজাসুজি একটা রেখা এইভাবে টানলাম, তাহলে আলোক রশ্মি এইভাবে আসবে, এইভাবে এসে এইরকম প্রবেশ করবে যে আমাদের চোখে যায়, মাছের চোখে যাবে, ঠিক আছে। কিন্তু এইভাবে তো আলোক রশ্মি মারবে না, তাহলে দেখা যাবে যে এইরকম উপরের দিকে উঠে গেছে, তার মানে গাছটা দেখা যাচ্ছে যে এইরকম জায়গায় উপরে উঠে গেছে। কাছে দিতে হবে, এইরকম জায়গায় গাছটা উপরের দিকে উঠে গেছে বলে মনে হবে। তো এইভাবে কিন্তু পাড়ে দাঁড়ালে মাছ কিন্তু ভালোভাবে দেখে নেয় যে লোকটা যেন খুব তার কাছাকাছি আছে, বা মানে তাকে ধরার জন্য এসেছে। তো এটা কিন্তু চারদিক দিয়ে হতে পারে, তবে এই জায়গাটাতে এই কোণটা কত হবে না, এই সংকট কোণটা 49 ডিগ্রি। এধারেও 49 ডিগ্রি একটা কোণ পাওয়া যাবে একই রকমভাবে, 49 ডিগ্রি কোণ। তাহলে 49 হচ্ছে কত না 98 ডিগ্রি কোণের একটা শঙ্কু তৈরি করবে, 98 ডিগ্রি কোণ করে একটা শঙ্কু তৈরি হবে। তো এই শঙ্কুর জলের উপরে সব বস্তুই দর্শকের চোখে 98 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি শঙ্কুর মধ্যে অবস্থিত বলে মনে হবে এইভাবে। তাহলে সূর্যও যদি থাকে তাহলে সূর্যের ক্ষেত্রেও ঠিক একই রকমই আসবে। এবারে জলের মধ্যে থাকা দর্শকের চোখে জলতল কী হবে না, জলতলের ওপরে থাকা কোনো বস্তুকে দর্শক দেখতে পায় না। জলতলের ওপরে থাকা বস্তুকে দর্শক দেখতে পায় না, বরং জলের ভিতরে থাকা বিভিন্ন বস্তুর প্রতিবিম্ব দেখতে পাওয়া যায়। কারণ কেন না, জল থেকে যদি এই 49 ডিগ্রি কোণ করে, তাহলে এই 49 ডিগ্রি কোণের জন্য পাড়ে থাকা বস্তুগুলোকে দেখতে পায়। কিন্তু এর থেকে যদি একটু বেশি কোণ করে তাহলে এর থেকে যদি বেশি কোণ তৈরি হয়, তাহলে এর ক্ষেত্রে কী হবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন তৈরি হবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মানে এর ক্ষেত্রে দেখা যাবে যে মাছ জলের ভেতরে সমস্ত কিছুকে দেখতে পাচ্ছে, মানে তার প্রতিফলন দেখতে পাচ্ছে এইভাবে। কিন্তু জলের এর থেকে যদি বেশি কোণে পড়ে, তাহলে জলের উপরে কোনো বস্তুকে দেখতে পাবে না, জলতলের উপরে এই গাছ ফাছগুলোকে দেখতে পাবে না। কিন্তু এর থেকে মানে 49 থেকে যদি বেশি কোণ করে তাকায় জলতলের দিকে, তাহলে দেখতে পাবে না। যদি তার থেকে কম কোণ করে তাকায়, তাহলে দেখা যাচ্ছে যে ওপরে পাড়ের বস্তুগুলোকে দেখা যাচ্ছে। এবারে বলা হচ্ছে জলের ভিতরে থাকা দর্শকের চোখ জলতলকে একটি গোল ছিদ্রযুক্ত আয়নার মতো দেখবে। এবারে চিত্রটা কীরকম হয় না, আমরা যদি এটাকেও যদি বাড়াই, তাহলে এইভাবে একটা চোঙাকৃতি অংশ পাওয়া যাবে, চোঙের মতো শঙ্কুর মতো একটা অংশ পাওয়া যাবে।
তাহলে বলছে এই গোল ছিদ্রযুক্ত আয়নার মতো দেখবে, কারণ বৃত্তের অংশের দিকে তাকে দর্শক জলের বাইরের বস্তু দেখতে পায়, বাকি অংশের দিকে তাকে দর্শক জলের ভিতরের বস্তুর প্রতিবিম্ব। স্পষ্টতই এই ছিদ্রযুক্ত আয়নায় ছিদ্রের ব্যাসার্ধ কত দাঁড়াবে না, ব্যাসার্ধটা আসবে এখান থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত ও এ, এখানে এ ড্যাশ বলে দিচ্ছি। তাহলে এইটাই দাঁড়াবে তার ব্যাসার্ধ, মানে জল তলের জাস্ট ওপরে, জল তলে। এবারে বলছে এই ছিদ্রের ব্যাসটা কত হবে। ধরো আমরা এইখান থেকে যদি এ করে নিই, একটা যদি ত্রিভুজ ধরে নিই, তাহলে হচ্ছে কি এইটাকে কি বলা হচ্ছে, tan theta c, tan theta c ইজিক্যাল টু আসবে ও এ বাই ও ই, ও ই। এই ও এ কে আমরা যদি আর ধরে নিই আর এটাকে যদি এইচ ধরি, তাহলে এখান থেকে আমরা আর পেয়ে যাবো, আর ইজিক্যাল টু আসবে এইচ tan থিটা সি। এবারে tan থিটা সির জায়গায় এইচ ইন্টু tan থিটা সির জায়গায় লিখতে পারি sin থিটা সি বাই cos থিটা সি। এবারে sin থিটা সি সমান হচ্ছে 1 বাই মিউ, আর এখানে cos থিটা সি সমান হচ্ছে 1 মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। এখান থেকে আসবে কি এইচ বাই মিউ স্কোয়ার মাইনাস 1 দুটো। তাহলে এইভাবে আমরা যে মানে পুকুরে যে মাছ থাকে, মাছ পুকুরে এই ব্যাসার্ধের বৃত্তাকার যে ব্যাসটা পাওয়া গেল, ব্যাসার্ধটা পাওয়া গেল, এই ব্যাসার্ধের বৃত্তের পথে সমস্ত বস্তুগুলোকে দেখতে পাচ্ছে জলতলের উপরে। কিন্তু এর থেকে যদি বেশি ব্যাসার্ধের বৃত্তপথ নিয়ে দেখতে চাই, তাহলে জলের ভেতরের বস্তুগুলোর প্রতিবিম্ব দেখবে। এরপরে যেটা আমাদের গুরুত্বপূর্ণ, হীরককে আমরা খুব মূল্যবান ধাতু, মূল্যবান কি বলবো বস্তু হিসেবে জানি। এই মূল্যবান বস্তু এই কারণে তার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে, এবং তার ক্ষেত্রে যে প্রতিসরাঙ্ক হচ্ছে 2.42 মিউটাওয়ার ক্ষেত্রে, হীরকের ক্ষেত্রে। এবং হীরকের সংকট কোণটা হচ্ছে 24.4 ডিগ্রি, হীরকের সংকট। এবং গঠনটা তার এমনই হয়, যেভাবেই ওর উপরে আলো পড়ুক না কেন, আলো সর্বদাই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটার জন্য সবসময় ওটাকে চকচকে দেখায়। তার গঠনটাই এভাবেই মানে তৈরি হয়েছে, এইভাবে তৈরি করা হয়, এভাবে সেটাকে হীরক বলা হচ্ছে। এবারে সেটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমরা আলোকবাহী তন্তু বলে একটা জিনিস জানি, যেটাকে বলা হচ্ছে অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার হচ্ছে আমরা চিকিৎসা ক্ষেত্রে খুবই বহুল প্রচলিত এবং সংযোগ টেলিযোগাযোগ ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ একটা তন্তু, যে তন্তুর মাধ্যমে তন্তুগুলো খুব সরু সুতোর মতো হয় বা সরু তারের মতো, যে সরু তারের মধ্য দিয়ে আলোকরশ্মি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খুব সুন্দরভাবে চলে যায়, যাতে শোষণ খুব কম হয়। উজ্জ্বলতা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যখন চলে যাচ্ছে, উজ্জ্বলতা প্রায় কমে না বললেই চলে, অর্থাৎ শোষণটা কম হয়। তো আগে তার গঠনটা আমাকে জানতে হবে। গঠনটা হচ্ছে, আমরা যদি একটা অপটিক্যাল ফাইবার দেখি, অপটিক্যাল ফাইবারগুলোকে আমরা জানি তো আলোকরশ্মি এইভাবে সরলরেখায় যান, কিন্তু অপটিক্যাল ফাইবার বলছে আমি অপটিক্যাল ফাইবারটাকে এইভাবে রাখলাম। এইভাবে যদি আমি রাখি, তাহলে দেখা যাবে যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সুন্দর আলোকরশ্মি এই প্রান্তে ঢুকলো, এই প্রান্তে সুন্দর বেরিয়ে। তো এটাকেই বলা হচ্ছে অপটিক্যাল ফাইবার। এক্ষেত্রে কী হয় না, এর ক্ষেত্রে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে। আমরা যদি একটা অপটিক্যাল ফাইবারকে ধরে নিই, এইভাবে একটা অপটিক্যাল ফাইবার, ওর
দুটো অংশ, ওর দুটো অংশ হচ্ছে, একটা হচ্ছে ক্ল্যাডিং আর একটা হচ্ছে মাঝখানের অংশটাকে বলে কোর। তাহলে এইটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং, আর এইটাকে বলা হচ্ছে কোর। এবারে এই ক্ল্যাডিং আর কোরের মাঝখান দিয়ে আলোক রশ্মি যায়। এবারে কোর আর ক্ল্যাডিংয়ের যে প্রতিসরাঙ্কটা আলাদা, প্রতিসরাঙ্কটা আলাদা হওয়ার জন্যই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে থাকে। কোরের তুলনায় কোরের উপর কম প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো পদার্থের প্রলেপ দেওয়া থাকে। তাহলে কি হলো না, এইটা হচ্ছে কম প্রতিসরাঙ্ক, কম মিউ, আর এটা হচ্ছে উচ্চ মিউ, প্রতিসরাঙ্কটা বেশি। তো তাহলে আলোক রশ্মি যখন এইভাবে যাচ্ছে, তাহলে এইভাবে যাচ্ছে, এইভাবে গিয়ে উচ্চ থেকে নিম্ন প্রতিসরাঙ্কে পড়লো, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করবে। তাহলে এইভাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বারবার হতে হতে একটা সময় দেখা যাবে যে আলোক রশ্মি সুন্দর বেড়ে চলে যাচ্ছে। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন করলে অবশ্যই আমরা যেটা জানি যে সাধারণত শোষণটা খুব কম হয়, ওই কারণে আলোক রশ্মি সুন্দর চলে যায়। আলোক রশ্মি কেন, যে কোনো আমরা দেখব তরঙ্গের ক্ষেত্রে, এটা তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে এটা সম্ভব। এটা সাধারণত কিসের তৈরি হয়, সাধারণত ওটা পলিমার দিয়ে তৈরি হয়। কোয়ার্টজ থাকে এগুলোতে, কাঁচ, কোয়ার্টজ, প্লাস্টিক ইত্যাদি দিয়ে আলোকবাহী তন্তু ব্যবহার করা হয় এবং এর ব্যাসটা খুব কম হয়, 1 মাইক্রোমিটার মতো বা একটু বেশি, প্রায় 1 মাইক্রোমিটার মতো এর ব্যাসার্ধটা হয়, মানে এতটাই কম, 1 মাইক্রোমিটার ব্যাসার্ধ বলা হচ্ছে। এবারে আমাদের তাহলে একটু জানতে হবে যে এগুলো সংজ্ঞাটা একটু তোমরা লিখে নিবে, আমি বলে দিচ্ছি। তাহলে আলোকবাহী উচ্চ প্রতিসরাঙ্কের স্বচ্ছ পলিমার দিয়ে তৈরি অত্যন্ত সূক্ষ্ম ও নমনীয় তন্তু, যার ব্যাসার্ধ প্রায় 1 মিলিমিটার এবং অপেক্ষাকৃত কম প্রতিসরাঙ্কের পাতলা প্রলেপযুক্ত, যার ভেতর দিয়ে বারবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে আলোক সংকেত খুব অল্প সময়ে নিখুঁতভাবে সংবাহিত হয়। এটাই হলো সংজ্ঞা। তাহলে সংজ্ঞা আমরা একটা জিনিস জেনে রাখবো যে ওর ভেতরে যেটা থাকে সেটা হচ্ছে কোর, যেটার প্রতিসরাঙ্কটা খুব হাই, আর লো প্রতিসরাঙ্কের যেটা থাকে, আবরণ থাকে, সেটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং। এবারে আমাদের আলোকবাহী তন্তুর ব্যবহারগুলো কোথায় হয় আমাদের জেনে রাখতে হবে। সাধারণত অপারেশনের কাজে লাগে, এই মাইক্রো সার্জারির ক্ষেত্রে ব্যবহার করা হয়। নল একটা পাঠানো হয় শরীরের ভেতরে, সেই নলটাই হচ্ছে দিয়ে অপটিক্যাল ফাইবার চিকিৎসার ক্ষেত্রে কাজে লাগানো হয়। আর কোনো জায়গার থেকে বহু দূরে সংকেত পাঠাতে গেলে লাগানো হয়, যেমন আমাদের যে টেলিফোনের যে সংকেতগুলো যায় মাটি নিচ দিয়ে যখন পাঠানো হয়, তখন ওই মাটি নিচ দিয়ে ওই অপটিক্যাল ফাইবারকে পাতানো হয়, পাতিয়ে ওর ভেতর দিয়ে নিয়ে যাওয়া হয়। এরপরে পার্থক্য যেটা হচ্ছে তামার সঙ্গে এর একটা তামার তারের সঙ্গে এর একটা পার্থক্য আছে। তামার তারের মধ্য দিয়ে যেমনি আমরা একটা টেলিফোনের যে সংকেত আমরা পাঠাতে পারি, কিন্তু অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়েও পাঠাতে পারি। কিন্তু পার্থক্যটা কোথায় তাহলে? বলা হচ্ছে যেটা যে তামার তারের থেকে তন্তুতে সুবিধা হচ্ছে ক্ষমতা, মানে খুব কম প্রয়োজন, শক্তি ক্ষয় কম হয়। একসঙ্গে আমরা একটা তার দিয়ে বেশি সংকেত পাঠাতে পারবো না, কিন্তু একটা অপটিক্যাল ফাইবার দিয়ে বহুগুণ, কয়েক হাজার বা কয়েক লক্ষ সংকেতকে পাঠাতে পারবো একসঙ্গে। সংকেতের উপর তড়িৎচুম্বকীয় তরঙ্গের প্রভাব থাকে না। এর মধ্য দিয়ে যখন তরঙ্গ পাঠানো হচ্ছে, তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে পাঠানো হচ্ছে, বলছে ওর কোনো প্রভাব থাকবে না বহিস্থ তড়িৎচুম্বকে, মানে বাইরে তার কোনো প্রভাব থাকছে না। বৈদ্যুতিক তারে রোধ বেশি হয়।
আর এটা খুব হালকা, আর সংকেত অত্যন্ত দ্রুতগামী, আলোর বেগের সমান। অবৈধভাবে সংকেত ব্যবহার করার সুযোগ কম, মানে কাটাকাটি করে আমি সংকেতকে নিয়ে নিব, ওটা হবে না। তো মোটামুটি এই, আর আমি কিছু প্রশ্ন পোস্ট করব, সেগুলো করতে হবে।